আমাদের ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রাপ্তি কি জানেন? সেটা হলো শেখ হাসিনা যে একজন মাফিয়া ছিল, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি ২ টি ঘটনার মধ্যে। একটা হলো জুলাইয়ের যে অভ্যুত্থানে অগণিত ছাত্র জনতার উপর গুলি চালানো হত্যাকাণ্ড এবং আরেকটা কি? আরেকটা ছিল তার যে আয়নাঘর, গুম খুমের যে রাজত্ব তৈরি করেছিল, ভয়ের রাজত্ব তৈরি করেছিল সেটা বিশ্ব মিডিয়ায় আমরা যেভাবে তুলে ধরতে পেরেছি। কেন তুলে ধরতে পেরেছি? কারণ কিছু চরিত্র আমাদের সামনে এসেছে। যেমন ব্রিগেডিয়ার আজমি, জামায়াতে ইসলামের উনি নেতা। গোলাম আজমের পুত্র, যেমন মীর কাসেমের পুত্র, আইনজীবী। তিনি সারা বিশ্বে তার এইসব গল্প সমাদৃত এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ওটাই তো আমাদের জুলাইয়ের মূল অর্জন যে আমরা গুম খুমের বিরুদ্ধে একটা সংগ্রাম জেহাদ ঘোষণা করেছিল বর্তমান সরকার এবং এই সরকার যারা চালাচ্ছে তারা এই যে হাসিনার আমলের গুম খুমের এগেনস্টে অর্থাৎ বিরোধে তারা একটা অন্তপ্রাণ। স্বভাবতই জুলাইয়ের যারা সৈনিক কিংবা সেনাপতি হিসেবে অনলাইনে অন্যান্য জায়গায় কাজ করেছে, আমার অবদান হয়তো অতটা নেই। কিন্তু যাদের অবদান আছে তাদের অনেকেই আমি দেখছি যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন তুলছেন। কেননা তিনি ৬১ দিন গুম থাকার পর ভারতের কোনো একটা জায়গায় ভারতের পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নেন এবং শেখ হাসিনা যেহেতু তার আমলেই গুম হয়েছিল তিনি আর দেশে আসতে পারেননি। সুতরাং শিলংয়ে তিনি ছিলেন একটি বাড়ি ভাড়া করে, এখানে সেখানে তার পরিবারও ছিল। আপনারা জানেন সিলেটের অনেক মানুষ সিলেটে শহরে ঢাকায় থাকার চেয়ে শিলংয়ে থাকে অনেক মানুষ। সেটা নতুন কিছু না। তো সেটা দেখে একজন সাংবাদিক সিলেটের স্থানীয় ৭১ টিভির প্রতিনিধি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং সিলেটের আবাল-বৃদ্ধ বনিতা সবাই জানেন তিনি জামায়াতে ইসলামের কর্মী এবং নেতা। কি এক অজানা কারণে ৭১ টিভি তাকে সিলেটের প্রতিনিধি করে রেখেছিল। এইখানে টাইম টেলিভিশনে নিউ ইয়র্কে কাজ করে আমার সাবেক প্রতিষ্ঠান। তার সাথে আমার বাতচিত হয় কিন্তু আমি লোকটাকে ব্যক্তিগতভাবে চিনি, জামায়াত করেন। তো তার একটা পোস্ট তিনি বলছেন যে শিলংয়ের সালাউদ্দিন আহমেদের সেই বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল সে এক রহস্যঘরা এবং ওখান থেকে এসে উনি যে বাংলাদেশে রাজনীতি করছেন সন্দেহের চোখে দেখতে হবে এই ধরনের কিছু একটা লেখা। সেটা আবার শেয়ার করেছেন বিশ্ববিখ্যাত ইউটিউবার লেন্দু দর্জি। এইটা আবার শুধু সে না, হানি ট্র্যাপড যিনি আছেন একজন ইউটিউবার, তিনিও এটা লিখেছেন যে ওনার যদি গুম হয়ে থাকে তাহলে গুম কমিশনে কেন ওনার প্রতিবেদন জমা দেওয়া হয়নি। তো যারা সাংবাদিকতা করে, তথ্য দেয় মানুষকে, তাদের কাজ হলো ইনসাফের সাথে তথ্য দেওয়া। তো এই ইনসাফের সাথে তথ্য দিতে যে এইসব বিষয়গুলো প্রশ্নবিদ্ধ এসেছে যে গুম খুনের বিরুদ্ধে সংগ্রাম করে যেই অভ্যুত্থান আমরা করলাম সেই সংগ্রামে যদি উজ্জ্বল মুখ হয়ে থাকে জুলাইয়ের যারা যোদ্ধা, আহত শহীদ এবং আহতরা, অপরপক্ষে যারা জীবন নিয়ে ফিরে এসেছেন গুমের রাজত্ব থেকে, আয়নাঘর থেকে, আজমি, ব্যারিস্টার আমি নাম মনে করতে পারছি না, আমার ফেসবুক বন্ধু মীর কাসেম আলীর পুত্র এবং অন্যান্যরা, তাসনিম খলিল, নেত্র নিউজ, এরা গুম খুনের বিরুদ্ধে অজস্র কাজ করেছে। তো সেই আপনারা জানেন মায়ের ডাক নামক যে সংগঠন, সেই সংগঠনটি বিশ্ব পরিমণ্ডলে আলোড়ন তুলেছে এই গুম খুনের বিরুদ্ধে তাদের যে ক্রমাগত প্রচেষ্টা এবং ডকুমেন্টেশন। সালাউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতির সবচেয়ে উজ্জ্বলতম মুখ। তিনি এই গুম ৬১ দিন গুমে থাকার পর তার জীবন নিয়ে যে ফিরে এসেছেন, কিন্তু তিনি তো এজেন্ট হিসেবে ফিরে এসেছেন। তিনি তো আর জামায়াতে ইসলামের গোলাম আজমের পুত্র আজমি কিংবা মীর কাসেম আলীর পুত্রের মতো দেশপ্রেমিক হয়ে ফিরে আসতে পারেননি। তিনি এজেন্ট হিসেবে ফিরে এসেছেন। তো আমি এইটি নিয়ে ভাবছি যে কি বলা যায় না বলা যায়। ভাবনা রিলোডেড এর জন্য তথ্য এবং তত্ত্ব পেয়ে গেলাম এহসান মাহমুদ সমকালের সিনিয়র সাংবাদিক। তার একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আপনাদের সামনে ভাবনা রিলোডেড আমি সেটা পেশ করব এবং এরপরে আমি আমার বক্তব্য জানাবো। দেখুন, সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনলাইনে যেসব ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে তার কনক্লুশন অর্থাৎ সমাপনীতে যাওয়ার আগে নিচের ঘটনাগুলো একটু জানা দরকার আমাদের। ১, তিনি গুম হওয়ার পর তার স্ত্রী উচ্চ আদালতে মামলা করেন। তাই বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া সেই সময় শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের কাছে অন্য ৮-১০টা গুমের চেয়ে অতটা সহজ ছিল না। আরো সহজ ছিল না এই কারণে যে তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী ছিলেন এরা আগে। একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, রাজনীতিবিদ ছিলেন।
সেই কারণে এইটি এড়িয়ে যাওয়া যায়নি। আপনারা জানেন সিলেটের ইলিয়াস আলী গুম হয়েছেন, তিনি আর ফিরে আসেননি। আমরা এখনো জানি না তার ভাগ্যে কি হয়েছে। সম্ভবত বেঁচে নেই, আবার থাকতেও পারেন, আমরা জানি না। কিন্তু সালাউদ্দিন আহমেদ বেঁচে আছেন এবং তিনি ভারতে ছিলেন। তো সেই সময় বিডি নিউজের একটি প্রতিবেদনের তথ্যে ছিল, এই সংবাদের বিষয় ছিল যে খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন রিট করার পরে সালাউদ্দিন আহমেদের স্ত্রী। সেখানে স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন হাসিনা আহমেদ, অর্থাৎ সালাউদ্দিন আহমেদের স্ত্রী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে পুলিশ সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেনি। এই বিষয়ে আদালতের শুনানির তারিখও রাখা হয়েছে। সংবাদের ভিতরে যে রেফারেন্স, আমি রেফারেন্সগুলো বলছি যে যারা অভিযোগ করেছেন গুম খুন কমিশনে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেননি কেন, সে কি আসলেই গুম হয়েছিল কিনা, কিংবা একজন ৭১ টিভির যিনি সাবেক সাংবাদিক, সিলেট প্রতিনিধি, জামায়াতের কর্মী, তিনি যেই লেখা লিখেছেন সেইটা শেয়ার হচ্ছে অনেক, সেটার রেফারেন্স হিসেবে। ২ নাম্বার হলো এই যে ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ হারিয়ে যাওয়া নিয়ে তখন বিদেশি এমবাসি এবং হিউম্যান রাইটস গ্রুপও ইনভলভড, অর্থাৎ সক্রিয় হয়ে গেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে New York-based rights body, in a report published on its website, Ahmed was last seen on the evening of March 2015 when, according to an eyewitness, he was taken away by men identifying themselves as belonging to the detective branch of police. এখানে ডেইলি স্টার রিপোর্ট করেছে HRW অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল বডি, তাদের একটি প্রতিবেদন উপলক্ষ করে। তো এরপর ওনাকে ৬১ দিন পর প্রতিবেশী ভারতের শিলংয়ে পাওয়া যায়। সে সময় তাকে অনেকটা মানসিক ভারসাম্যহীন মানুষের মতো হাজির করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালে যে তার ছবি একটা শল গায়ে দেওয়া। এজন্য তাকে প্রথমে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। সালাউদ্দিন আহমেদকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয়ের পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে অর্থাৎ ২০১৫ সালে ৬১ দিন গুম হওয়ার পরে নিজেকে ভারতে আবিষ্কার করেন। তার ১৮ সালে সালাউদ্দিন আহমেদ ওই মেঘালয় পুলিশের মামলায় লড়ে খালাস পান কোন যুক্তিতে, যে তিনি একজন রাজনৈতিক নেতা, তার ভারতে বিনা পাসপোর্টে আসার কোনো সুযোগ নাই, সে যে গুম হয়েছে এটি প্রত্যেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, দেশীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, পত্রপত্রিকায় সংবাদ হয়েছে। সুতরাং আরেকজন রাজনীতিবিদ হিসেবে এটা প্রত্যেকটা দেশে, এমনকি ভারতের কোনো রাজনীতিবিদ যদি বাংলাদেশে পাওয়া যায়, তাদেরকে একটা প্রক্রিয়া আছে যারা পাবলিক ফিগার। সুতরাং ভারত চাইলেই ডাবল করে গুম করবে কিংবা তাকে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে জেলবন্দি করবে, এরকম বিষয় না। সুতরাং তিনি খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। অর্থাৎ কেন তিনি থাকতে হয়েছিল, তাকে দুটো কারণ। একটা হলো দেশে আসলে তার জীবনহানি হয়ে যাবে, আবার ওই যে মেঘালয় পুলিশ তাকে বিনা পাসপোর্টে যে সে দেশে আসলো, সেখানে কেন আসলো, আদালত থেকে খালাস পেলেও পুলিশ আবার আপিল করে। সেই আপিলের কারণে তাকে ওখানে নিয়মিত কোর্ট কাছারিতে থাকতে হয়। অন্য কোনো দেশেও তিনি যেতে পারেননি, এমনকি চিকিৎসার জন্য অন্য শহরে যাওয়ার অনুমতিও মেলে নেই। এভাবে চলল ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ই মে সালাউদ্দিন ভ্রমণ পাস অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন। সেই আবেদন ঝুলেছিল যুক্তরাষ্ট্রের যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রতিদিনের যে সংবাদ, সেখানেও এই সংক্রান্ত সংবাদ আছে যে আদালত তাকে খালাস দেওয়ার পরে তিনি ভ্রমণ পাস, অর্থাৎ তার তো পাসপোর্ট ছিল না, কিন্তু ভারতে যে বাংলাদেশি একজন সিটিজেন আটকে পড়েছেন, তো একটা ভ্রমণ পাসের জন্য ভারত সরকারের প্রসেস দরকার ছিল, তো সেইটা ঝুলেছিল, এতদিন হয়নি। এরপরও তার বিরুদ্ধে এলিগেশন আনা হচ্ছে তিনি রয়্যাল এজেন্ট, কারণ ভারতে ছিলেন। তিনি নাকি গুমের বিষয়ে অভিযোগ জানাননি, পুরোপুরি একটি মিথ্যাচার। তিনি জাতিসংঘের গুম কমিশনেও এটি নিয়ে অভিযোগ করেছিলেন, যেটি যুগান্তরের এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন। অথচ যারা এসব ছড়াচ্ছে তারার একজন পিনাকি ভট্টাচার্য, এটা আমার কথা না, লিখেছেন এহসান মাহমুদ, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান প্রথম, এটি তিনি তার ভিডিওতে ব্যাখ্যা করেছেন, অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন। তার বিরুদ্ধে ভারতে সালাউদ্দিন আহমেদের মতো অনুপ্রবেশনের মামলা হয় নাই, তার পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পাস আটকে থাকে নাই, তিনি সেফলি ফ্রান্সে চলে যেতে পেরেছেন। কার সহযোগিতায় পেরেছেন? রয় তাকে সহযোগিতা করেছিল কিনা, কেননা তিনি ভারতে প্রবেশ করেছেন, আবার ওখান থেকে ফ্রান্সে গিয়েছেন কিভাবে,
এইসব প্রশ্ন তুলেছেন এহসান মাহমুদ। তো এবার সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের প্রসঙ্গে বলি, সমকাল থেকে চাকরিচ্যুত হওয়ার পর আমি তখন মানবজমিনে কাজ করি। সেই সময় ভারতের একটি আদালতে সালাউদ্দিন আহমেদের মামলার রায় ঘোষণা করে। নিয়ম অনুযায়ী তার তখন বাংলাদেশে প্রবেশের জন্য ট্রাভেল পাস সংগ্রহ করতে হতো। সেই সময়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার একজনের কাছ থেকে সালাউদ্দিন আহমেদের ভারতের কোনো ফোন নাম্বার আমি সংগ্রহ করি। এরপর তার সঙ্গে যোগাযোগ ছিল। ৫ আগস্টের পরে তিনি যখন দেশে ফিরে আসেন, তারপরে একদিন তার বাসায় যাই। ২৯ আগস্ট ২৪ সালে গুলশানের বাসা থেকে আমার মোবাইলের একটা ছবি ধারণ করেছিলাম। শুধু ভিন্ন মতের রাজনীতি করার কারণে একজন গুমের ভিকটিমের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার করা হচ্ছে, চরিত্র হননের হীন চেষ্টা চালানো হচ্ছে, তা খুবই দুঃখজনক। গুম হওয়া পরিবারের একজন সদস্য হিসেবে আমি জানি এই পরিবার কোনোদিনই ট্রমা থেকে বের হতে পারবে না। এহসান মাহমুদ লিখেছেন, গুম হওয়া পরিবারের সদস্য হিসেবে আমি জানি এই ট্রমা থেকে কেউ এই পরিবার বের হতে পারবে না। এহসান মাহমুদকে নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম। তার অনেক চড়াই উতরাই গিয়েছে শেখ হাসিনার আমলে। তার চাকরি ছিল না কোথাও। একটা পর্যায়ে সে গুমের ভয় তাকে পেয়ে বসে আমাকে বলেছিল, "শাহেদ ভাই আমি কি করব?" একটা সময় আমি তাকে নানান রকম চেষ্টা করেছি যুক্তরাষ্ট্রে নিয়ে এসে শেল্টার দেওয়া যায় কিনা। কিন্তু পরে যাই হোক, সবার প্রচেষ্টায় নেত্র নিউজে তার চাকরি হয় এবং এই নেত্র নিউজের ৫ আগস্টের আগে পরে যত ব্রেকিং নিউজ আমরা বাংলাদেশের সংবাদ থেকে পেতাম না, নেত্র নিউজ যেটা দিত, ভিডিও দিত, এই যে নাহিদ, আসিফ, সার্জিস এদের সাথে তারেক রহমানের যে জুম মিটিং এর যোগাযোগ, সেটিও এই নেত্র নিউজের মাধ্যমে এহসান মাহমুদ করেন। আপনারা চিনেন অনেকেই এহসান মাহমুদকে। তো এহসান মাহমুদ যখন ৮ বছর না ৪ বছর বয়স, তখন তার বাবা গুম হয়। এটা আমি জানতাম। এটা বাইরের দুনিয়ার আর কেউ খুব একটা জানে না। তো সেজন্য বলছি, গুম হওয়া পরিবারের একজন হিসেবে আমি জানি এই পরিবার কোনোদিন এই ট্রমা থেকে বের হতে পারবে না। তো এরপরে উনি লিখেছেন যেটা, যারা এইসব কথাবার্তা বলছেন তাদের নানান রকম গালিগালাজ করেছেন এবং কথাবার্তা বলছেন। তো যাই হোক, আমি এখন আলোচনাটা শেষ করব সালাউদ্দিন আহমেদ রয়ের এজেন্ট কিনা, কেন রয়ের এজেন্ট হচ্ছেন। দেখুন, একটা সরকার আছে, এই সরকারের পেছনে যারা কাজ করেছে শুরুতেই বলেছি, তারা মানবিক সরকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার গুম-খুমের বিরুদ্ধে তাদের যে লড়াই অনস্বীকার্য, অস্বীকার করার উপায় নেই। এখন তারাই যদি একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ শুধুমাত্র কেবল তাদের জামায়াতে ইসলামের রাজনীতির এজেন্ডার সাথে মিলছে না বলে শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করে ক্ষমতার আলুপোড়া খাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে বড় রাজনৈতিক দল বিএনপি। সে কারণে মির্জা ফখরুল ইসলাম প্রথমে হলেন রয়ের এজেন্ট। চিকিৎসার জন্য তিনি বাইরে আছেন। তার কথাবার্তা আমরা বুঝতে পারছি না, হয়তো ফিরেছেন, রেস্টে আছেন। সালাউদ্দিন আহমেদ এখন স্পটলাইটে। তিনি স্পষ্ট বোল্ডলি একটা রাজনৈতিক দল হিসেবে যে অবস্থান নেওয়ার কথা তিনি বলছেন, সেই কারণে তিনি রয়ের এজেন্ট হয়ে গেছেন এবং অপ্রিয় হয়ে গেছেন। আমরা জানি কালকে খালেদা জিয়া যদি রাজনীতির মাঠে নেমে এই কথাগুলো বলেন, খালেদা জিয়াও রাজনীতির রয়ের এজেন্ট হয়ে যাবেন। পরশুদিন জুবাইদা রহমান যদি এই কথাগুলো বলেন, জুবাইদা রহমান রয়ের এজেন্ট হয়ে যাবেন। তারেক রহমান এখনো নির্ভেজালভাবে লোকজন তাকে কোনো তকমা দেয়নি, কিন্তু তারেক রহমান যদি দেশের মাটিতে নেমে সেটা বলেন, এক শ্রেণীর মানুষ তাকে বলবে রয়ের এজেন্ট। রয়ের এজেন্ট এই শব্দটা কেমন আপনাদের কাছে মনে হয় না? যাকে তাকে জামাত, শিবির, রাজাকার যেমন শেখ হাসিনা বলতো, এখন রয়ের এজেন্ট বলা সহজ হয়ে গিয়েছে না? এটাই সায়েন্স, এটাই বাস্তবতা এবং এই বাস্তবতার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। সেইখানে ব্যক্তি কিংবা অ্যাক্টিভিস্টদের প্রত্যেকটা পোস্ট নিয়ে বিশ্লেষণ করার সময়, মেধা এবং রুচি সবসময় হয়তো থাকবে না। কিন্তু সালাউদ্দিন আহমেদ সামনের রাজনৈতিক দিনগুলোতে একটা বড় রোল প্লে করবেন এবং বাংলাদেশ কোন পথে যাবে সেটার জন্য তিনি ভূমিকা পালন করবেন এবং সেই ভূমিকা পালন করার জন্য তিনিও প্রতি রাতে পুলসিরাতের মধ্য দিয়ে হাঁটেন। তার পরিবার ৬১ দিনের ট্রমা থেকে বের হতে পারেনি। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিচ্ছিন্ন যাযাবর জীবনযাপন করতে হয়েছে। দেশের মাটি থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু উনি রাজনীতির হাল ছাড়েননি। শেখ হাসিনা বলতে তোড়াবড়া পাহাড় থেকে নাকি উনি বিবৃতি দিচ্ছেন। উনি শিলংয়ে বসে খালাস পাওয়ার পরেও রাজনীতি করে গিয়েছেন, রাজনীতির নেতৃত্ব দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা পার্টি মিটিং এ অ্যাটেন্ড করেছেন। তো এখন বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট। হতেও পারে রয়ের এজেন্ট। কিন্তু আমার প্রশ্ন হলো যে রয়ের এজেন্ট হতে হবে কেন? তার বলা হচ্ছে যে তিনি ভারতে যেহেতু ছিলেন, ভারত তাকে পুশব্যাক করেছে। তো এখন ভারতের ফেইলড একটা এজেন্সি, যে এজেন্সি
পাকিস্তানে ফেইলড, যে এজেন্সি নেপালে ফেইলড, যে এজেন্সি বাংলাদেশে ফেইল না হলে তো শেখ হাসিনার পতন হইতো না। তো এরকম একটা এজেন্সি এখনো কতটা সক্রিয় আছে, আমি মাঝে একটা সংবাদ পড়ছিলাম রকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব উঠেছে ভারতে। কিন্তু তাদের অন্যান্য সরকাররা এটা বিরোধিতা করেছে। কথা সেটা না। কথা হচ্ছে র কি ভারতের গুরুকুল স্কুল কিংবা রবীন্দ্রর শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ পড়তে যেয়ে, রবীন্দ্র রচনাবলী পড়তে যেয়ে আমাকে শান্তিনিকেতনের ট্রেনিং নিতে হবে? কি এরকম এজেন্সি যে না রার এজেন্ট দেবে? দর্শন কিংবা যোগাযোগ স্থাপন করতে হলে ভারতের মাটিতে থেকেই করতে হবে এবং সেটা প্রকাশ্যে। এই যে জামায়াতে ইসলামীর কর্মী ইকবাল মাহমুদ, সিলেটের সবাই আদ্যোপান্ত জানেন সে জামায়াতের। সে যে ছড়ালো, তার এই বাড়িতে সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার সুযোগ হয়েছিল। আমি গিয়েছিলাম। তো শিলংয়ে সালাউদ্দিন আহমেদের বাড়িতে যেই গণমাধ্যমের কর্মী যেতে পারেন, শুধু একা না, আরো কয়েকজন গিয়েছিলেন। সিলেটে সাবেক এনটিভির সাংবাদিক উনি লিখেছেন, আমিও গিয়েছিলাম। তো তাহলে র কি এই ইকবাল মাহমুদের সাথেও সম্পর্ক ছিল? এনটিভির সিলেট প্রতিনিধির সাথে সম্পর্ক ছিল যে তাদেরকে নিয়ে গেছে এর অতিথি হিসেবে সালাউদ্দিন আহমেদের সিলেটের বাসায়? অনেক প্রশ্ন, তাই না? এসব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না। আপনারা উত্তর দিবেন। আপনাদের ভাবনা থাকলেও জানাবেন যে না কতখানি এর এজেন্ট সালাউদ্দিন আহমেদ। আর এটাও বলতে ভুলে যাবেন না, আমি যে আলোচনা করলাম শাহেদ আলমও কতখানি এর এজেন্ট হিসেবে ভূমিকা পালন করছে আপনাদের মনোজগতে কিংবা অপরাপর সবার সম্পর্কেই বলতে পারেন। আমি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।